বাংলাদেশের ৯ ধরনের পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা, ৩ মাসে তৃতীয় দফা বিধিনিষেধ আরোপ। আজ থেকে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি, কর্মস্থলে অনুপস্থিত থাকলে শাস্তিমূলক ব্যবস্থা। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষ, ৪ জন নিহত, আহত ১৬। শিপ রিসাইক্লিং ইয়ার্ড গ্রিন করার সময়সীমা শেষ, মেলেনি সরকারি সহায়তা, ব্যবসায়িক অনিশ্চয়তা। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 10টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি কাশফিয়া রুহি। দেশের ১ নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না, আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। এবার বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে ৯ ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। তবে বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির ক্ষেত্রে সমুদ্রপথে একটি পথ খোলা রেখেছে ভারত। বিজ্ঞপ্তি অনুযায়ী সমুদ্রপথে মুম্বাইয়ের নভোসোভ বন্দর দিয়ে বাংলাদেশি পণ্য ভারতে যেতে পারবে। আমদানি নিষিদ্ধ করা এসব পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়। এ নিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ৩ মাসে ৩ দফায় বিধিনিষেধ আরোপ করল ভারত। তবে বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে ওই ৯ ধরনের পণ্য রপ্তানিতে কোনো বিধিনিষেধ নেই। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে শুক্রবারের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণে আলটিমেটাম দিয়েছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কিন্তু এক দফা দাবি মেনে না নেয়ায় আজ থেকে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করবে আন্দোলনকারীরা। এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের কোনো কর্মকর্তা বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত অথবা দেরিতে অফিসে এলে তার শাস্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এনবিএ সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলনের কারণে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র এবং রাজস্ব আদায়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ের দপ্তরসমূহে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। এদিকে আজ সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তর থেকে ঢাকা অভিমুখে মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে সংস্কার ঐক্য পরিষদ। সেই সাথে সংশ্লিষ্ট সব দপ্তরে চলবে লাগাতার কমপ্লিট শাটডাউন। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ট্রাকের সংঘর্ষে প্রাণ গেছে ৪ জনের, আহত হয়েছেন অন্তত ১৬ জন। রাত ৩:৩০টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, যশোর থেকে ঢাকা যাচ্ছিল হামদান পরিবহনের একটি বাস। হাসরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পণ্য বোঝাই ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ২ জন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মারা যান আরও ২ জন। দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক ও হেলপার। অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। ঘটনাস্থলেই ২ জন মারা যায়, হাসপাতালে ২ জন মারা যায়, বেশ কয়েকজন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে শ্রীনগর ফায়ার স্টেশন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছে। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপন নিয়ে সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে আছে মত দ্বিমত। চলতি মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এক আন্তঃমন্ত্রণালয় সভায় জাতিসংঘের এ ধরনের কার্যালয় স্থাপনের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপের আশঙ্কা প্রকাশ করে একাধিক সংস্থা। জাতিসংঘের কার্যালয় স্থাপন না করে বরং জোর দেওয়া হয় জাতীয় মানবাধিকার কমিশনের সক্ষমতা বৃদ্ধির। সাবেক কূটনীতিকদের মতে বিষয়টি নিয়ে রাজনৈতিক দলসহ বিভিন্ন পর্যায়ে আলোচনার প্রয়োজন রয়েছে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যক্রম পরিচালিত হয় সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা থেকে। এরপরও মানবিক পর্যবেক্ষণ, সুরক্ষা ও সরাসরি কারিগরি সহায়তা দিতে বিশ্বের 18টি দেশে কার্যালয় আছে জাতিসংঘের মানবাধিকার কমিশনারের। সংস্থাটি চায় বাংলাদেশেও তাদের একটি কার্যালয় স্থাপনের। অন্তর্বর্তী সরকারও
এ ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখায়। শুরু হয় প্রাথমিক আলোচনা। সংস্থাটি দেয়া খসড়ার উপর একাধিক সংশোধন আনে দুপক্ষই। চূড়ান্ত সিদ্ধান্তের আগে জুন মাসে সদ্য সাবেক ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব আয়োজন করেন এক আন্তঃ মন্ত্রণালয় সভার, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ মতামত বা পর্যবেক্ষণ দেয় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। সভায় প্রশ্ন ওঠে জাতিসংঘ মিশনটির স্ট্যাটাস কি হবে তা নিয়ে। জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় কার্যালয়ে থাকা বাকি 18টি দেশের সাথে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সেসব দেশের সাথে তুলনীয় কিনা। সভায় আইন শৃঙ্খলার সাথে জড়িত সংস্থা জোর দেয় জাতিসংঘের কার্যালয় স্থাপনের চাইতে জাতীয় মানবাধিকার কমিশনের সামর্থ্য বৃদ্ধির উপর। এছাড়া পশ্চিমা ধ্যান ধারণা অভ্যন্তরীণ নীতি প্রণয়নে হস্তক্ষেপের আশঙ্কাও প্রকাশ করা হয়। সভায় জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি দেশে বিদ্যমান আর্থসামাজিক প্রেক্ষিত বিবেচনায় জাতিসংঘের কার্যালয়ের সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে পর্যালোচনার পক্ষে মতামত দেন। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধি এ বিষয়ে জাতীয় পর্যায়ে সংলাপে জোর দেন। তবে আইন ও বিচার বিভাগের প্রতিনিধি বলেন জাতিসংঘের সাধারণ পরিষদে যে রেজলিউশনের মাধ্যমে মানবাধিকার বিষয়ক কমিশনারের ম্যান্ডেট সৃষ্টি করা হয়েছে, যেখানে কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়টি উল্লেখ রয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা এ বিষয়ে আরো চুলচেরা বিশ্লেষণের প্রয়োজন আছে বলে জানান। এরা সেই জায়গা থেকে আসে যেখানে সংকট হয়। আমরা কি মনে করি আমাদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে আমাদের কোনো সংকট আছে? যদি আমরা মনে করি তাহলে আমরা এতে ইতিবাচক হতে পারি। আর যদি মনে করি যে আমাদের কোনো সংকট নাই বা ভবিষ্যতে হবে না, সে ব্যাপারে যদি আমাদের মধ্যে আত্মবিশ্বাস থাকে, তাহলে আমরা বলতে পারি যে আপনাদের দরকার নাই, আমরা আমাদেরটা পারব। আর সদ্যবিদায়ী জার্মান রাষ্ট্রদূত জোর দেন মানবাধিকার কার্যালয় স্থাপনের উপর। With this respect, I think it can be very helpful for the country, but there has to be a willingness to do so. Right. জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে সুদান, ইয়েমেন, তিউনিসিয়া, বুর্কিনা ফাসো, কম্বোডিয়া, মেক্সিকো, কলম্বিয়া ও ফিলিস্তিন। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির রাজনৈতিক সফরটি সফল হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে চীনের 5 দিনের সফর শেষে দেশে এসে কথা বলেন তিনি। জানান দু দলের মধ্যে রাজনৈতিক ডায়ালগের জন্য একটি সমঝোতা স্মারক হবে শীঘ্রই। বলেন শি জিনপিং এর নেতৃত্বে চীন অনন্য উচ্চতায় গেছে, যা বিশ্বের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নেতৃত্বের প্রশংসা করেছেন এবং আমন্ত্রণ জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টি। আমরা গিয়েছি সিয়াম প্রদেশে, আমাদের এই সফরটা মূলত ছিল রাজনৈতিক। আমরা চীনের যে কমিউনিস্ট পার্টি আছে সিপিসি, তাদের আমন্ত্রণে আমরা গিয়েছিলাম। আমাদের এই সফরটি অত্যন্ত সফল হয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে তারা দাওয়াত করেছেন এবং খুশি হয়েছেন যে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন, এবং আমরাও তাদেরকে দাওয়াত করেছি, তারা দাওয়াত গ্রহণ করেছেন এবং একটা পার্টির মধ্যে পার্টি টু পার্টির একটা 2 বছরের রাজনৈতিক ডায়ালগের জন্য, পলিটিক্যাল ডায়ালগের জন্য একটা এমইউ করার আলোচনা হয়েছে। শিপ রিসাইক্লিং ইয়ার্ডগুলো গ্রিন করার সময়সীমা শেষ হয়েছে 25 জুন। এ সময়ের মধ্যে হংকং কনভেনশনের বাধ্যবাধকতা অনুযায়ী চট্টগ্রামে দেশের একমাত্র রিসাইক্লিং শিল্পে গ্রিন হয়েছে মাত্র 13টি ইয়ার্ড। উদ্যোক্তারা বলছেন পর্যাপ্ত সরকারি সহায়তা না মেলায় এ দুরবস্থা। খাত সংশ্লিষ্টদের শঙ্কা, কমপ্লায়েন্স প্রক্রিয়ায় আওতায় থাকা 18টি সহ 39টি ইয়ার্ড ঘিরে তৈরি হতে পারে ব্যবসায়িক অনিশ্চয়তা। ফখরুল ইসলামের রিপোর্ট। 2009 সালের মে মাসে হংকং কনভেনশনে বিশ্বব্যাপী শিপ রিসাইক্লিং ইয়ার্ডগুলোকে গ্রিন বা নিরাপদ করার সিদ্ধান্ত হয়েছিল, যার সময়সীমা শেষ হয়ে গেল বুধবার। এ সময়ে বাংলাদেশে গ্রিন হয় 12টি ইয়ার্ড। পৃথিবীতে সমুদ্রগামী জাহাজ কাটায় শীর্ষে বাংলাদেশ, দ্বিতীয় অবস্থানে ভারত। দেশটি 115, তুর্কি 14 আর চীন 2টি ইয়ার্ড গ্রিন করে নেয়। জাইকার মতো বিদেশি সংস্থার সহায়তায় এইসব দেশের সরকার স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করলেও ব্যতিক্রম বাংলাদেশ, যেখানে অর্থের ব্যবস্থা করতে হয় ইয়ার্ড মালিকদেরই। ফলে তেমন গতি পায়নি গ্রিন ইয়ার্ড বাস্তবায়ন। জাইকার মাধ্যমে ইন্ডিয়ান গভর্নমেন্টের কোলাবোরেশনে ওনারা একটা ফান্ডিং পেয়েছে। আমরাও এখানে বাংলাদেশের গভর্নমেন্টকে বিভিন্নভাবে আমরা অ্যাপ্রোচ করেছি একটা সফট লোনের ব্যবস্থা করার জন্য, এবং জাইকার প্রতিনিধিও ওনারা বিভিন্ন সময় এখানে আমাদের ইয়ার্ড ভিজিট করেছে,
মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিতে ওনাদের সাথে জয়েন্ট কোলাবোরেশন আমরা মিটিংও করেছি, কিন্তু গভর্নমেন্ট থেকে আমরা আজ পর্যন্ত আমরা কোনো সহযোগিতা আমরা পাইনি। এই পর্যন্ত যে কয়েকটা ইয়ার্ড গ্রিন ইয়ার্ডের সার্টিফিকেট পেয়েছে আমাদের নিজস্ব ফান্ডিং থেকে আমরা এই টাকাটা আমরা স্পেন্ড করেছি। ইয়ার্ড মালিকদের সংগঠন বিএসবি এর তথ্য মতে ৩০টির মতো ইয়ার্ড চালু থাকলেও অস্তিত্ব আছে ৫১টির, যার মধ্যে গ্রিন হওয়া ১২টির বাইরে ১৮টি রয়েছে এ প্রক্রিয়ায়, বাকি ২১টিও কার্যক্রম শুরুর অপেক্ষায়। সংশ্লিষ্টরা বলছেন ২৫ জুনের মধ্যে গ্রিন হওয়ার সুযোগ কাজে লাগাতে না পারায় ৩৯টি ইয়ার্ড পড়তে পারে ব্যবসায়িক ঝুঁকিতে। যদি কমপ্লায়েন্ট প্রসেসে জাহাজ ডেমোলিশন করতে হয়, রিসাইক্লার মানে আপনার ওনাররা তারা প্রেফার করবে হচ্ছে ইন্ডিয়ান ইয়ার্ডগুলোতে পাঠাতে। সো এইটা একটা বিরাট ইম্প্যাক্ট আমাদের বাংলাদেশের জন্য, আমাদের স্লো ডাউন হয়ে যাবে। ২০১১ সালে আমাদের শিপ রিসাইক্লিং রুল যেটা এইচকেসি অ্যাডাপ্ট করে যে অ্যামেন্ডমেন্টটা হচ্ছে, অর্ডিন্যান্স জারি করে হলেও যদি এটা আমাদেরকে পাবলিশ করে তাহলে এটা আমাদের জন্য খুবই আমার মনে হয় উপকার আমরা পাবো। হংকং কনভেনশনে অনুস্বাক্ষর করেছিল ২৪টি দেশ, যাদের অনেকেই আগামীতে জাহাজ কাটায় আসতে চায়। ফলে সহসা গ্রিন না হওয়া ইয়ার্ডগুলোর ব্যবসা চলে যেতে পারে নতুন উদ্যোক্তাদের হাতে। অবশ্য সরকারের শিপ রিসাইক্লিং বোর্ড বলছে ঋণ সহায়তার পূর্বশর্ত ইয়ার্ডের উন্নয়ন। এ লক্ষ্যে কাজ চলছে নরওয়ের সাথে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।